অভিজ্ঞ আর নবীনের সমন্বয় মন্ত্রিসভাকে চমক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ছোট ছোট সিদ্ধান্তে অনেক বড় বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মত বিশেষজ্ঞদের। বোরো চাষে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিতে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ালো সরকার। ফলের দাম আকাশ ছোঁয়া, লেবু, কাঁচা মরিচ, শসায়ও অস্বস্তি। নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। কাল অমর একুশে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর প্রস্তুতি। কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা কোনো ঝুঁকি দেখছে না আইন শৃঙ্খলা বাহিনী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অভিজ্ঞ ও নবীনের সমন্বয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রিসভাকে চমক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান বলেছেন, বহরের গাড়ি কমিয়ে আনা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি না করে চলাচলের সিদ্ধান্ত আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এর মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। আর অধ্যাপক ডক্টর সাজ্জাদ সিদ্দিকী বলেছেন, গুচ্ছ পদ্ধতিতে মন্ত্রণালয় বন্টন করে নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কর্মতৎপরতা দেখেই মনে হয় শুভ সূচনাই করতে যাচ্ছে নতুন সরকার। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সংসদের মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। শপথের পরদিন থেকে নিয়মিত সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিরিক্ত ব্যয় কমিয়ে আনতে দিচ্ছেন নানা দিক নির্দেশনা। বিশেষজ্ঞরা বলছেন, তারেক রহমান তার ঘোষিত ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই গঠন করেছেন নয়া মন্ত্রিসভা। নির্বাচনী প্রতিশ্রুতিতে একটা বড় বিতর্কিত আলোচিত বিষয় ছিল যে ফ্যামিলি কার্ড ইমপ্লিমেন্টেশন। তিনি ইতিমধ্যেই এই ব্যাপারেও কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি মন্ত্রী পরিষদের এবং পার্লামেন্ট মেম্বারদেরকে কিছু নীতি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে শুল্ক ফ্রি গাড়ি নিতে পারবে না, প্লটের জন্য আবেদন করতে পারবে না, বাহুল্য ব্যয় অর্জন করতে হবে, মানে বর্জন করতে হবে। এগুলো এক ধরনের যে নতুন সরকার কিভাবে তারা যাচ্ছেন সেটার কিন্তু এক ধরনের বার্তা, বা কিভাবে যাবেন একটা বার্তা আমাদেরকে দিচ্ছে। আপনার যদি মনে হয় যে গভর্নেন্স দিবেন, আপনি ট্রান্সপারেন্সি এনশিওর করবেন, তাহলে এই যে নবীন এবং প্রবীণের সঙ্গে যে সমন্বয় এবং এই যে ক্লাস্টার সিস্টেম, এই ব্যাপারগুলোকে যদি জাস্ট অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা যায় তাহলে দুর্দান্ত পারফরমেন্স করবে। আপাত দৃষ্টিতে এটাই মনে হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে গুচ্ছ করে একজন সিনিয়র ও আরেকজন নতুন মুখ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়াকে সঠিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। বলেন, একই ধরনের মন্ত্রণালয়গুলো আলাদা থাকলে সমন্বয়হীনতা তৈরি হয়। নতুন সিদ্ধান্তে কাজে গতি আসবে, কমবে ব্যয়। 4 দিন সরকারের বয়স হয়েছে। এই 4 দিনে একটা সরকারকে মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। তবে আমাদের একটা কথা আছে যে মর্নিং শোজ দ্য ডে। প্রথমটা কিভাবে শুরু হয় এটার উপরই অনেক কিছু নির্ভর করে। আমরা দেখছি যে এই সরকারের যাত্রা শুরুর পর থেকেই তারেক রহমান বাংলাদেশের ঐতিহ্যগত বা প্রথাগত যে সরকার পরিচালনায় বিশেষ করে প্রধানমন্ত্রীর যে কর্মকাণ্ড, সেটা থেকে তিনি একটু ভিন্ন ভাবে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছেন। যেমন আপনি ধরেন, বিষয়টা খুবই সিলি যে প্রধানমন্ত্রীর যাত্রাপথে জনদুর্ভোগ এড়ানোর জন্য তিনি যে পদ্ধতিটা অনুসরণ করেছেন, গাড়ি বহরে গাড়ির সংখ্যা কমিয়েছেন, কোনো ট্রাফিককে ডিস্টার্ব না করেই তিনি চলাচল করছেন, তিনি সচিবালয়ে এসে প্রতিদিন অফিস করছেন। এগুলো কিন্তু এক ধরনের নতুন বার্তা আমাদের সামনে দিচ্ছে। মন্ত্রিসভা গঠন যেটা, এটার মধ্যে একটা খুব ইমপ্লিসিট একটা চমক আছে। চমকটা হচ্ছে গতানুগতিক ধারা এখানে ফলো করা হয় নাই। এখানে যে ব্যাপারটা করেছে দেখেন, যে ক্লাস্টার করেছে, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত যে মন্ত্রণালয়গুলোকে চিন্তায় রেখে একজন মন্ত্রী দিয়েছে, একজন সিনিয়র প্রবীণ কাউকে দিয়েছে, সাথে দিয়েছে নবীনকে প্রতিমন্ত্রী স্টেট মিনিস্টার হিসেবে দিয়েছে। এইভাবে যে কাজ করা যায়, আমার কাছে মনে হয়েছে এই মন্ত্রণালয়ের ক্যাবিনেট যে ফরমেশনটা, এটা একটা প্রশংসনীয় কাজ করেছে। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি প্লট নিতে নিরুৎসাহিত করা ভিন্ন ধারা রাজনৈতিক অভিযাত্রা হিসেবে দেখছেন এই দুই বিশেষজ্ঞ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনগণকে দেওয়া প্রতিটি ওয়াদা ও দায়িত্ব পালন করা হবে। আগের ফ্যাসিবাদী সরকারের মতো হুটহাট সিদ্ধান্ত নেওয়া হবে না।
শুক্রবার রাজধানী মোহাম্মদপুরে আওরঙ্গজেব রোডে জুলাই যোদ্ধা শহীদ ফারহান ফাইয়াজ স্মরণী উদ্বোধন করে এসব বলেন শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, বিএনপি সরকার জনগণের প্রত্যাশা মেটাতে কাজ শুরু করেছে, এজন্য জনগণের চাওয়া ও সুযোগ সুবিধা নিশ্চিত করবে। তিনি জানান, তার নির্বাচনী এলাকা মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে, কার্যকর পদক্ষেপ নেওয়া হবে মাদক সন্ত্রাস প্রতিরোধে। শিক্ষার মান উন্নত ও শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার কাজ করবে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সরকারগুলোর মতো হুটহাট ডিসিশন, হুটহাট ভুল করে আবার ফেরত আসা, এসব কিছু আমরা আর আগামীতে করতে চাই না। জনাব তারেক রহমানের সরকার জবাবদিহি সরকার। জনাব তারেক রহমানের সরকার বাংলাদেশের জনগণের সরকার। বাংলাদেশের জনগণের সরকার মানে জনগণের কনসালটেশন ছাড়া কোনো বদল, কোনো চেঞ্জ, কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। বিদ্যুৎ খাতে যে পরিমাণে বকেয়া রয়েছে তা সামলানো সরকারের জন্য একটি কঠিন অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রিত্ব পাওয়ার পর সিরাজগঞ্জের আল মাহমুদ এভিনিউয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি কথা বলেন। টুকু বলেন, চলতি বোরো মৌসুমে বোরো চাষে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং নেসকোর স্থানীয় কর্মকর্তা সহ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যে পরিমাণের বকেয়া রেখে গেছে, তারপরে আমাকে যে পরিমাণের জ্বালানি ইম্পোর্ট করতে হবে, সব মিলিয়ে একটা কঠিন একটা অগ্নি পরীক্ষা আমার জন্য। সামনে যে কৃষি মৌসুম, গ্রীষ্মকাল, এদিকে ট্যাকল দেওয়ার জন্য এটা খুব ডিফিকাল্ট, বাট আমি চেষ্টা করব প্রাণপণে যা আছে তাই দিয়ে এটাকে ভালোভাবে চালানোর জন্য। রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিতে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ালো সরকার। একই সঙ্গে ঈদ উল ফিতরের সময় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট সময়ের জন্য সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 14 মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশন সমূহ প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে। এর আগের সময়সূচি ছিল সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এছাড়া ঈদের সময় মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে 15 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশন সমূহ সার্বক্ষণিক খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঈদ পরবর্তী সময়ে 26 মার্চ থেকে পুনরায় আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। প্রজ্ঞাপনে জানানো হয়, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প চাপ পরিস্থিতি নিঃসরণ এবং রমজানে বিদ্যুৎ শ্রেণীতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোজায় বাজারে ছোলা মুড়ির দাম কম থাকলেও ইফতারের উপাদান হিসেবে বেশ বেড়েছে লেবু, কাঁচামরিচ ও শসার দর। ফলের দামও সাধারণের নাগালের বাইরে। নিয়মিত বাজার মনিটরিং না হওয়ায় বাজার নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ ক্রেতাদের। রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার তাগিদ তাদের। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। বৈশাখের আগে চাল আমদানি করায় বাজারে চালের দাম অপরিবর্তিত রয়েছে। 28 জাতের মোটা চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা। চালের দাম অপরিবর্তিত রাখতে চাল আমদানি বন্ধ না করার পরামর্শ ব্যবসায়ীদের। চাউল আমদানি না করে আমাদের দেশে যেসব কোম্পানি আছে সিন্ডিকেট করে, মনে করেন যদি আমদানি বন্ধ হয়ে যায় চালের দাম হুড় করে বাড়ায় দেয়। একদিনের ব্যবধানে কেজিতে 1 টাকা করে বাড়তেই থাকে। এভাবে মনে করেন যে কেজিতে 10 টাকাও বেড়ে যায় চাউল যদি আমদানি না হয়। সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। সোনালী বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজিতে। তবে ডিমের দাম কমে ডজন প্রতি বিক্রি হচ্ছে 100 টাকায়। মুরগি শর্ট খায় তাহলে আবার মনে করেন বাজার বাড়ি যেতে পারে। আর মুরগি তো মনে হয় না শর্ট খাবে, কারণ এখন সবাই নিতে আছে কম, রোজা রমজান মাস তো এখন একটু দাম কমার আশায় আছে। রমজানের ইফতারের উপাদান হিসেবে ব্যবহৃত খাদ্যপণ্যের দাম কিছুটা কম ও স্থিতিশীল রয়েছে। বুট বিক্রি হচ্ছে 85 থেকে 80 টাকায়, ছোলা 100 টাকা, ডাবলি বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, চিনি বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকায়, খেসারির ডাল বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়, প্রতি কেজি মুড়ি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, মানভেদে চিড়া বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা কেজিতে, আর পাটালি গুঁড়ো বিক্রি হচ্ছে কেজি প্রতি 130 টাকা পর্যন্ত। অন্যান্য বছরে তো 100 টাকা 120 টাকা চলছে, এবারকার রমজানে অনেকটাই কম, 80 টাকা 85 টাকা কেজি চলতে আছে। চিনির রেটও অনেক কম আছে, 100 টাকা কেজি।
তবে ঊর্ধ্বমুখী সবজির বাজার। উস্তা বিক্রি হচ্ছে কেজিতে 240 টাকা, খিরাই 90 টাকা, শসা বিক্রি হচ্ছে 130 টাকায়, কাঁচামরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা। লেবুর দাম কিছুটা বেড়ে প্রকারভেদে ডজন প্রতি বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকায়। কদিন ধরেই কাঁচা বাজারে পণ্যের দাম বাড়তে বলছেন ভোক্তারা। এছাড়া সব ধরনের ফলের দামও বেশি বলছেন তারা। সবকিছু তো দাম অনেক বেশি, রোজা উপলক্ষে আরো বেশি দাম লাগতেছে, সন্তুষ্ট কিভাবে হবে? সফেদা এটা আসলে সাধারণত 130-40 টাকা হয়, এটা তারা 200 টাকা চাইলো, তাও অনেক মূলামূলি করে এটা 180 টাকা করে নিলাম আর। গতবার আপনার রোজা রমজানে আগে ছিল আপনার 30 থেকে 40 টাকা কেজি, আপনার এখন 160 টাকা 180 টাকা 200 টাকা কেজি বর্ণিত আছে আর কি। রমজান মাসে বাজারের দরটা কিছুটা অসহনীয়, কিছুটা স্বাভাবিক মানুষের জন্য ফুটপাত থেকে ক্রয় করে খাইতে পারতেছে এইটুকু, আর যদি একটু দাম কমায় তাহলে জনসাধারণের জন্য ভালো হয়। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি সাধারণ মানুষের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। শেয়ার বাজার সহ আর্থিক খাতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ব্যবসা বাণিজ্য, শিল্প বিনিয়োগ, রফতানি উন্নয়ন, কর্মসংস্থান বাড়বে উৎপাদন, স্থিতিশীলতা আসবে দ্রব্যমূল্যে। দুপুরে চট্টগ্রাম মহানগরী কাট্টলিতে নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আমির খসরু বলেন, গতানুগতিক বাজেট করতে চায় না বিএনপি সরকার। অর্থনীতিতে সকলের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে। নির্দিষ্ট কাউকে সুবিধা দিয়ে বাকিদের বঞ্চিত করার সুযোগও হবে না। অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে উল্লেখ করে তিনি আরও বলেন, আগের বিপুল পরিমাণ ঋণের দায় বহন করতে হবে বর্তমান সরকারকে। পাচার করা অর্থ ফেরাতে সব ধরনের প্রচেষ্টা চালাবেন বলেও জানান অর্থমন্ত্রী। এর বাজেট এমন হতে হবে যে যেখানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকে। শেয়ার বাজার অর্থাৎ ক্যাপিটাল মার্কেট অ্যাজ এ হোল একটা বড় ধরনের পরিবর্তনের আমাদের পরিকল্পনা আছে। সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে আমরা আশা করি। এবং শুধু শেয়ার বাজারে বিনিয়োগকারী শেয়ার বাজার না, তার সাথে বাংলাদেশের সার্বিক ব্যবসা বাণিজ্য শিল্পের বিনিয়োগ একটা বড় আকারে বৃদ্ধি পাবে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, রপ্তানি বাড়বে, প্রোডাকশন বাড়বে এবং দ্রব্যমূল্যের একটা স্থিতিশীলতা আসবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত সময়ে দেশের রফতানি পণ্য প্রবৃদ্ধি ঋণাত্মক, সেখান থেকে পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। রফতানির প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি রফতানি বাজার বাড়ানো আগামী দিনের চ্যালেঞ্জ। সকালে সিলেট সফরকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত মেজর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। দেশে বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক পরিবেশ ও লাল ফিতার দৌরাত্ম্য কমানোর পাশাপাশি আগামী দিনের প্রস্তুতির জন্য বেকারত্ব কমানো দরকার। এর আগে বিমানবন্দরে ভিআইপি গেটে নতুন মন্ত্রীকে স্বাগত জানান জেলা ও মহানগর বিএনপির নেতারা। আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। কিন্তু আপনার যদি কর্মসংস্থান তৈরি করতে হয়, বিনিয়োগ লাগবে, বিনিয়োগ ছাড়া তো কর্মসংস্থান হবে না। তো এই বিনিয়োগ আকৃষ্ট করার জন্য কতটা সহায়ক পরিবেশ দরকার, আপনার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দরকার, কিছু লাল ফিতার দূরত্ব কমানো দরকার। তার থেকে বড় জরুরি দরকার সিলেটে কিছু বিশেষ নীতি সহায়তা, যেটির কারণে প্রবাসী এবং দেশীয় বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে। এগুলি নিয়ে আমরা কাজ করছি, ইনশাল্লাহ এটার ফল দেখতে পাবো। স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বলেছেন, মানুষকে যেন ডাক্তারের পেছনে পেছনে ঘুরতে না হয়, বরং ডাক্তারই মানুষের দোরগোড়ায় গিয়ে সেবা দেবে। দায়িত্ব গ্রহণের পর শুক্রবার প্রথম নিজ এলাকা নরসিংদীর মনোহরদী যান সর্দার সাখাওয়াত হোসেন বকুল। সকালে নিজ বাড়িতে পৌঁছলে এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে, দেন চিকিৎসা সেবা জনগণের হাতে নাগালে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশের প্রয়োজনীয় এলাকায় পর্যায়ক্রমে মেডিকেল কলেজ স্থাপন করার পাশাপাশি নরসিংদীর জন্য 2টি আইসিইউ ইউনিট চালু করার পরিকল্পনার কথাও জানান সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এই মন্ত্রণালয়টাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয় আমরা
রূপান্তরিত করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত, মানুষকে যাতে ডাক্তারের পিছনে ঘুরতে না হয়, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে, অর্থাৎ আমরা চিকিৎসা সেবা মানুষের দৌড় করে পৌঁছে দেওয়ার একটা প্রতিশ্রুতি আমাদের আছে, এটা আমরা করবো ইনশাল্লাহ। দুর্নীতিমুক্ত ভাবে মন্ত্রণালয়কে গড়ে তোলা এবং সিন্ডিকেট মুক্ত একটি স্বাস্থ্য মন্ত্রণালয় গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য, এবং এর মাধ্যমে জনগণের গোড় দৌড়ে আমরা যে সেবাটা, চিকিৎসা সেবা আমরা পৌঁছে দেওয়া বদ্ধপরিকর। ভাষা শহীদদের স্মরণ করতে প্রস্তুত গোটা জাতি, প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনারও। চলছে শেষ সময়ে রাস্তা সহ আশেপাশে আলপনার কাজ। নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছেন না আইন শৃঙ্খলা বাহিনী। তারপরও কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকা। রয়েছে সিসিটিভি ক্যামেরা, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট সহ নিরাপত্তার সকল ব্যবস্থা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনার, ভাষা শহীদদের স্মরণে সাধারণ মানুষের শ্রদ্ধা, ভালোবাসা আর ফুলে ফুলে সিক্ত হতে প্রস্তুত রয়েছে বেদি। এখন শুধু অপেক্ষা। আলপনার রঙে রেঙেছে শহীদ মিনার প্রাঙ্গণ, রঙিন হয়ে উঠেছে আশেপাশের রাস্তা ও দেয়ালগুলো। চারুকলার যারা আছি, অ্যালামনাই বা রানিং যারা স্টুডেন্ট আছে, আমরা সবাই মিলে এই দেশের এই দিনটা, আমাদের এই জাতীয় যে দিবসটা, সেটাকে উদযাপন করি আলপনার মাধ্যমে। অনেক সংশয় এর পরে যে একটা নির্বাচন হলো এবং তারপরে আমরা সুন্দর সুষ্ঠুভাবে যে আমরা 21শে ফেব্রুয়ারিটা পালন করতে পারছি এবং সেটার আয়োজন করতে পারছি এই সময় এসে, এটাই খুব ভালো লাগছে। আমাদের ভাষা যেহেতু বাংলা ভাষা, মাতৃভাষা, সেহেতু আমরা এই আমাদের সংস্কৃতির অংশ আলপনা, এটা আমরা ভাষার সাথে জড়িয়ে রেখেছি। যেহেতু রমজান মাসে আমাদের এটা হচ্ছে মহান ভাষা দিবস, সেই জন্য আমরা 3টা পর্যন্ত আমাদের ঘোষণা মঞ্চ চলবে এবং সকাল 6:30 আবার শুরু হবে, কারণ ওই সময়টা আমাদের সেহরি নামাজ, এর জন্য একটু দিতে হবে, এবং এই 6:30 থেকে আবার দুপুর 2টা পর্যন্ত চলবে। ডিএমপি কমিশনার জানালেন, 21শে ফেব্রুয়ারি ঘিরে পুরো রাজধানী ঢাকা থাকবে দুর্ভেদ্য নিরাপত্তার চাদরে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং, শহীদ মিনার এই রুট অনুসরণ করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। কোথাও কোনো নিরাপত্তা সংখ্যা ছিল না। অমর 21-এর অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা সংখ্যা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবেন র্যাবের 300 সদস্য। আমাদের ইনার পেরিমিটার, আউটার পেরিমিটারে আমাদের ফোর্স আছে। আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরই আমাদের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। এছাড়াও আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি। আমাদের বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। এছাড়া পুরো এলাকাটা কি আমরা 64টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিরাপত্তার ঝুঁকি নেই, তবুও সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে তাদের। ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। গোটা এলাকা ঢেকে দেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে, যাতে নাগরিকরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিরাপদে স্মরণ করতে পারে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশের আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এ সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে, জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। সকালে কুমিল্লা সার্কিট হাউসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি। ঈদের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হচ্ছে। প্রাথমিকভাবে দেশের 8টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে কার্যক্রম শুরু হবে, জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। লালমনিরহাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। রাজশাহীর বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান। বলেন, আইন সবার জন্য সমান, যদি তার সন্তানও আইন লঙ্ঘন করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সকালে উপজেলা পরিষদ চত্বর এলাকায় গাছের চারা লাগিয়ে কর্মসূচি উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী। রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, সঠিক তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। সকালে খাগড়াছড়ি পৌর শহরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনায় দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রসিদ দেখাতে না পারায় 2 ব্যবসায়ীকে জরিমানা করেন খাগড়াছড়ি জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।